ভূমি মালিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ। এখন থেকে কোনো দলিলেরই আর নামজারি করা লাগবে না। তবে 4টে দলিলের নামজারি সরকারের পক্ষ থেকে বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ এই 4 শ্রেণীর দলিল যাদের আছে তাদের অবশ্যই নামজারি করতে হবে। আর এই 4 শ্রেণীর দলিলের বাইরে যাদের দলিল রয়েছে তাদের এখন থেকে আর নামজারি করার প্রয়োজন হবে না। তবে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ল্যান্ড অটোমেশন সিস্টেমে বা অটোমেশন সিস্টেম সম্পূর্ণভাবে চালু করার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা সাব রেজিস্ট্রার কার্যালয়গুলোয় এই পদ্ধতির আওতাভুক্ত করা হচ্ছে। অর্থাৎ এখন থেকে নামজারি এবং দলিল রেজিস্ট্রেশন এই দুইটা পদ্ধতিকে সমন্বয় করার মাধ্যমে নামজারি প্রক্রিয়া যেমন সম্পন্ন হবে, ঠিক তেমনইভাবে ডিজিটাল পদ্ধতিতে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হবে। তবে এতগুলো পদ্ধতি বাস্তবায়নের ক্ষেত্রেও কিন্তু সরকারের পক্ষ থেকে এই 4টে দলিলের নামজারি বাধ্যতামূলক রাখা হয়েছে। অর্থাৎ কোনো ভূমি মালিক যদি এই 4টে দলিলের মাধ্যমে জমির মালিকানা লাভ করে তাহলে অবশ্যই তাদেরকে নামজারি করতে হবে, নতুবা তাদের শুধুমাত্র দলিল অনুযায়ী জমির মালিকানা পুরোপুরিভাবে নিশ্চিত হবে না বা মালিকানা পুরোপুরিভাবে তারা প্রমাণও করতে পারবে না। এখানে আরও একটি বিষয় উল্লেখ, সেটা হচ্ছে মামলা সংক্রান্ত যে জটিলতাগুলো আছে সেই মামলা সংক্রান্ত জটিলতাগুলো সরকারের পক্ষ থেকে দূর করে দেওয়ার জন্য এবং ভূমি মালিকদেরকে সম্পূর্ণ মামলা মুক্ত একটা ভূমি সেবা বা হয়রানি মুক্ত ভূমি সেবা নিশ্চিত করার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। তার ভিতরে অন্যতম হচ্ছে 2025 সালে এসে দেওয়ানি যে মামলা বা দেওয়ানি যে কার্যবিধি যে আইনটা ছিল সেই দেওয়ানি কার্যবিধি আইনেও বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। পূর্বে যেমন একজন ব্যক্তি চাইলেই তিনি বাদী বা বিবাদী যেই হোক না কেন চাইলেই কিন্তু সময় আবেদন করতে পারত বা টাইম পিটিশন করতে পারত। এক্ষেত্রে কোনো নির্ধারিত কোনো সময়সীমা ছিল না, অর্থাৎ নির্ধারিত কোনো সংখ্যা ছিল না। উনি চাইলেই ওনার অ্যাডভোকেটকে ব্যবহার করার মাধ্যমে এই টাইম পিটিশনটা করতে পারত। তবে সরকারের পক্ষ থেকে এবার নতুন যে দেওয়ানি কার্যবিধি আইনটা সংশোধন করা হয়েছে বা সংস্কার করা হয়েছে, এখানে উল্লেখ করা হয়েছে যে একজন ব্যক্তি চাইলেই কিন্তু 2বারের বেশি আর টাইম পিটিশন করতে পারবে না বা সময়ে আবেদন করতে পারবে না। অর্থাৎ বাদী যদি আবেদন করে তাহলে 2বার আবেদন করতে পারবে, আবার বিবাদী যদি আবেদন করে তাহলে বিবাদীও কিন্তু 2বার আবেদন করতে পারবে। অর্থাৎ ইন টোটালি 4বারের বেশি ওই মামলার জন্য আরটা সময় বরাদ্দ করা হবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুফল বয়ে আনছে ভূমি মালিকদের জন্য। কেননা যারা প্রকৃত মালিক কিন্তু জমির মালিকানা থেকে যারা বঞ্চিত ছিল তারা অনেক সময় এই দেওয়ানি মামলার মাধ্যমে যখন তারা সমাধানের জন্য বিজ্ঞ আদালতে শরণাপন্ন হতো তখন দেখা যেত যে বছরের পর বছর পার হয়ে গেলেও তার এই মামলার নিষ্পত্তি হতো না। এই কারণে সরকারের পক্ষ থেকে মামলা জট চিরতরে দূর করার জন্য এবং ভূমির উপর থেকে সকল ধরনের মামলা দূর করার জন্য এই পদ্ধতি বা এই সংস্কার নিয়ে আসা হয়েছে। এখানে আরও একটা বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে, সেটা হচ্ছে একাধিক ব্যক্তি যারা সাক্ষ্য প্রদান করতো বা যারা সাক্ষী হিসেবে থাকতো এই মামলায়, তারা দেখা যেত যে অনেক সময় এই মামলা ডিলে হওয়ার কারণে বা অনেক ক্ষেত্রে দেখা যায় মামলাটা স্লো গতিতে চলার জন্য অনেক সাক্ষী আছে তারা অনেক দূরে অবস্থান করত বা প্রবাসেও তারা থাকতো। আর এক্ষেত্রে এই সাক্ষীদেরকে হাজির করাটাও অত্যন্ত দুরূহ একটা বিষয় হয়ে দাঁড়াতো এই মামলার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য। এখন থেকে সরকারের পক্ষ থেকে নতুন একটি পদ্ধতি নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যারা এই মামলার সাথে জড়িত তারা চাইলেই তাদের সাক্ষীদেরকে উপস্থিত না করেও তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সেখান থেকে তারা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করার মাধ্যমে তারা সাক্ষ্য প্রমাণ বা সাক্ষী তাদের সাক্ষ্য তারা প্রদান করতে পারবে। এক্ষেত্রে চাইলেই তারা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবে, ইমেইল ইউজ করতে পারবে। অর্থাৎ এই অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করার মাধ্যমে তারা খুব সহজেই কিন্তু এখন এই মামলাটিকে দ্রুততর পর্যায়ে একটা রায়ের দিকে নিয়ে যাওয়ার জন্য এই ভূমিকা পালন করতে পারবে। তো প্রিয় ভিউয়ার্স, সরকারের পক্ষ থেকে যেমন এই পদক্ষেপ নেওয়া হয়েছে এগুলো পূর্বের মামলার জন্য, অর্থাৎ পূর্বের মামলাগুলো যেমন এই পদ্ধতির মাধ্যমে দ্রুততার সাথে নিষ্পত্তি হবে, ঠিক তেমনইভাবে নতুনভাবে যেন আর কোনো মামলার উৎপত্তি না হয়, অর্থাৎ বিশেষ করে দলিল সংক্রান্ত বিষয়ে, নামজারি সংক্রান্ত বিষয়ে নতুন করে যেন কোনো মামলার উৎপত্তি না হয়, এটা চিরতরে নির্মূল করে দেওয়ার জন্য দলিল সংক্রান্ত যে মামলাগুলো উৎপত্তি হয় সেই মামলা চিরতরে একবারে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার জন্য এবার সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে যে দলিল যখন তৈরি হবে তখন সম্পূর্ণ ডিজিটালভাবেই দলিল তৈরি হবে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে যাচাই বাছাই করে সাব রেজিস্ট্রার এবং এসিল্যান্ড দুইজন সম্মিলিতভাবে একটা দলিল যেমন তৈরি করবে, নামজারি প্রক্রিয়াও সম্পন্ন করবে। আর যদি এখানে সামান্য পরিমাণে ভুল হয় তাহলে এই সাব রেজিস্ট্রারেরও খবর আছে, এসিল্যান্ড মহোদয়দেরকেও কিন্তু অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে।
অর্থাৎ এনারা কোনোভাবেই আর খামখেয়ালিপনা করে বা দুর্নীতির আশ্রয় নিয়ে কোনোভাবেই কিন্তু কোনো ভূমি মালিকের জমি অর্থাৎ একজন প্রকৃত মালিক তাকে ঠকিয়ে অন্য কাউকে ওই জমি যেমন রেজিস্ট্রেশন করে দিতে পারবে না, বা একজন ভূমি মালিককে ঠকিয়ে কোনো প্রতারক চক্র তারা কিন্তু জাল জালিয়াতের মাধ্যমে বা ভুয়া মালিক সেজে ওই জমিটা কারো কাছে বিক্রয় করতে পারবে না। তাহলে প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন দলিল সংক্রান্ত বিষয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু এই পদক্ষেপ নিয়ে আসা হয়েছে। এখন থেকে কোনো ব্যক্তি চাইলেই আর তার সঠিক প্রমাণ না থাকলে তিনি যেমন দলিল রেজিস্ট্রেশন করতে পারবে না, নামজারি করে নিতে পারবে না। তবে এখানে আরও একটি বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে এত পদক্ষেপ নেওয়ার পরেও কিন্তু 4 শ্রেণীর ভূমি মালিক যারা আছে তাদেরকে নামজারি বাধ্যতামূলকভাবে করাই লাগবে। অর্থাৎ তারা যখনই দলিল রেজিস্ট্রেশন করবে তখনও যেমন তাদের নামজারি করতে হবে, আবার এখন যারা মালিকানা লাভ করছে এই 4 শ্রেণীর জমি অনুযায়ী তাদেরকেও নামজারি বাধ্যতামূলক করা হয়েছে। 1 নম্বরে সাব কবলা বা বিক্রয় কবলা দলিল। বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল হচ্ছে এই সাব কবলা বা বিক্রয় কবলা দলিলটা। এই দলিল এতটাই গুরুত্বপূর্ণ যে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতিতে এটার অবস্থান 1 নম্বরে। যদি কোনো ব্যক্তিদের ভিতরে বা দুইটা পক্ষের ভিতরে সম্পূর্ণভাবে অর্থাৎ কোনো ধরনের স্বার্থ ছাড়াই সম্পূর্ণভাবে এই জমিটা একবারে দুইটা পক্ষের ভিতরে লেনদেন হয়ে যায়, যে পক্ষ জমিটা কারোর নামে কাছে বিক্রয় করে দিয়েছে তিনি স্বার্থের বিনিময়ে হোক আর যেভাবে জমিটা তার নামে সাব কবলা করে দিয়েছে, অর্থের বিনিময়ে বা অর্থের মানে দেখা যায় আর্থিক মূল্য আছে এমন কোনো কিছুর বিনিময়ে, সেক্ষেত্রে উনি যখন রেজিস্ট্রেশন করে দেয় তখন সম্পূর্ণভাবে ওনার দাবি দেওয়া উঠিয়ে নেয়। এমনকি পরবর্তীতে ওনার অনুপস্থিতিতে ওনার পরবর্তী ওয়ারিশ যারা আছে তারা কখনো এই জমির মালিকানা দাবি করতে পারবে না, এই মর্মে কিন্তু দলিলে উল্লেখ থাকে। এখন এই দলিলটা যখন রেজিস্ট্রেশন হয় ওই সময়ে এই দলিল রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে নতুন করে আবার যে ব্যক্তি মালিকানা লাভ করে তাকে আবার নামজারির জন্য আবেদন করতে হয়। এখন এই যে একটা হয়রানি, এই হয়রানিতে যেন ভূমি মালিককে পড়তে না হয়, বা নতুন করে যে ব্যক্তি ভূমি মালিক হলো উনি অনেক সময় দেখা যায় যে অর্থের অভাবে বা টাকার অভাবে ওই জমিটা নামজারি করার ক্ষেত্রে উনি নিজে থেকেও কিন্তু একটা দুর্বলতা দেখায় বা একটা অনিচ্ছা দেখায়। উনি মনে করে দলিল তো হয়ে গিয়েছে, নামজারিটা কিছুদিন পরে করে নেব। এমন মানে এখন এই যে সুযোগটা, এই যে সময়টা উনি দিল, জমির প্রকৃত মালিক যিনি ছিলেন পূর্বে ওই মালিক যদি দুষ্কৃতিকারী হয়ে থাকে উনি চাইলে কিন্তু জমিটা আবার আরেকজনের কাছে বিক্রয় করে দিতে পারে। আর এখান থেকেই কিন্তু সমস্যার উৎপত্তি হয়, মামলা মোকদ্দমার উৎপত্তি হয়। এমনও হয়েছে দেখা যায় যে প্রথম ব্যক্তি যিনি জমি বিক্রয় করেছিলেন তিনি জীবিত আছে, যে ব্যক্তির কাছে জমি বিক্রয় করেছিলেন তিনি জমি ক্রয় করেছেন, তিনিও আবার আরেকজনের ব্যক্তির কাছে জমি বিক্রয় করে দিয়েছে কিন্তু এখনো নামজারি হয়নি। অর্থাৎ এই জমিটা 2 হাত 3 হাত পর্যন্ত হস্তান্তরিত হয়ে গেছে, তারপরে কিন্তু নামজারি এখনো কেউই করেনি। কারণ কি, প্রথম যে ব্যক্তি জমিটা ক্রয় করেছিল তিনি যতক্ষণ পর্যন্ত নামজারি না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পরের যে ব্যক্তিগুলো যারা জমি ক্রয় করছে তাদের কারোর নামে কিন্তু দলিল আর হচ্ছে না। এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। অর্থাৎ নামজারি যতক্ষণ না করা হচ্ছে ততক্ষণ যে ব্যক্তি মালিক হয়েছিল তিনি যতই জমি বিক্রয় করুক না কেন, আবার তার কাছ থেকে আরেকজন যতই জমিটা আরেকজনের কাছে বিক্রয় করুক না কেন, তারা কিন্তু নামজারি করে নিতে পারছে না বা দলিল রেজিস্ট্রেশন করে নিতে পারছে না। আর এখানে দেখা যায় যে অনেক সময় প্রকৃত বিক্রেতা তিনি যদি মারা যায় তাহলে ওই দলিল যদি রেজিস্ট্রেশন না হয় বা ওই জমি যদি দলিল তৈরি না হয় তাহলে তার ওয়ারিশ যারা আছে সেই ওয়ারিশ কিন্তু ভিন্ন ভিন্ন বা ছড়িয়ে ছিটিয়ে যাবে। যদি তার একাধিক ছেলে মেয়ে থাকে তাহলে একাধিক ছেলে মেয়েকে আবার এক জায়গায় করে একত্রিত করে ওই জমি রেজিস্ট্রেশন করতে যাওয়াটাও কিন্তু নতুন ক্রেতার জন্য অত্যন্ত একটা কষ্টসাধ্য বিষয়। যেহেতু জমি কিনে কোনো ব্যক্তিরা বা কোনো ব্যক্তিবর্গ এই কষ্টটা করতে চায় না, তার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জমি কেনার পরপরই অবশ্যই নামজারিটাও করে নিতে হবে। আর যেহেতু বাংলাদেশের ভূমি মালিকগণ যারা রয়েছে তারা অনেকটা ক্ষেত্রেই অসচেতনতা দেখায়, এই জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে যখনই আপনি দলিল করবেন তখনই অটোমেটিক আপনার জন্য নামজারিটি হয়ে যাবে। তবে পূর্বে যারা এখনো নামজারি করেননি, যাদের সাব কবলা দলিল রয়েছে অনতিবিলম্বে নামজারি করে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে তাগিদ বা নির্দেশনা দেওয়া হয়েছে। আপনি যদি আপনার জমি নামজারি না করেন আপনি কিন্তু সরকারকে খাজনাও দিতে পারছেন না, তাহলে নতুন রেকর্ডে কিন্তু আপনার জমি আপনি নিজের নামে রেকর্ড করে নিতে পারছেন না। তাহলে অবশ্যই সাব কবলা দলিলের নামজারি বাধ্যতামূলক, এটা আপনার করতেই হবে। দ্বিতীয় পর্যায়ে হেবা দলিল। অনেক ব্যক্তিরা আছে তারা রক্ত সম্পর্কে 14টা শ্রেণী আছে, তাদের ভিতরে হেবা দলিল করে থাকে। তবে এই হেবা দলিল সাব কবলা দলিলের মতনই স্ট্রং, কিন্তু অনেক সময় দেখা যায় যে হেবা দলিলটাও নামজারি না করে যার নামে হেবা করে দেওয়া হয়েছে সেই ব্যক্তি বছরের পর বছর ধরে জমি ভোগ দখল করছে। তবে আরও অন্য যে ওয়ারিশদেরকে ফাঁকি দিয়ে অনেক সময় দেখা যায় যে উত্তরাধিকার সম্পত্তি কারোর নামে হেবা করে দেওয়া হয়। সেই ব্যক্তিরা মানে যাদেরকে ফাঁকি দেওয়া হয়েছে তারা যদি মনে করে যে এখন তাদের সম্পত্তি তারা ফিরে পাওয়ার জন্য মামলা দায়ের করবে, এই হেবা বাতিলের বিরুদ্ধে মামলা দায়ের করবে, তাহলে তারা কিন্তু খুব সহজেই এই হেবা বাতিলের জন্য কোর্টে মামলা দায়ের করতে পারে।
কিন্তু আপনার যদি নামজারি হয়ে যায়, আপনি যদি জমিটা দখল বুঝে নেন, সেক্ষেত্রে কিন্তু মামলা দায়ের করলেও সেই মামলাটা কখনো টিকবে না, মামলা খারিজ হয়ে যাবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, অবশ্যই মনে রাখবেন হেবা দলিল অনুযায়ী যদি আপনি মালিকানা লাভ করেন তাহলে অবশ্যই আপনার নামজারি বাধ্যতামূলক, আপনার নামজারি করাই লাগবে। 3 নম্বরে এওয়াজ বদল দলিল, এক কথায় বিনিময় দলিল। অনেক সময় এওয়াজ বদল দলিল যাদের ভিতরে হয়ে থাকে তারাও কিন্তু এই নামজারি করার ক্ষেত্রে গুরুত্ব দেয় না। এওয়াজ বদলও কিন্তু দলিল অবশ্যই বাধ্যতামূলক, এমনকি নতুন সিস্টেমেও যারা এওয়াজ বদল করবে তাদেরকেও কিন্তু দলিল হবে, আর দলিলের পরিপ্রেক্ষিতে অবশ্যই নামজারিটিও করতে হবে। মনে রাখবেন, এওয়াজ বদল দলিল অনুযায়ী আপনি যতই বিশ্বস্ততার সাথে নিজেদের ভিতরে বিনিময় করেন না কেন, কখনো কিন্তু দলিল ছাড়া এই এওয়াজ বদলের কোনো গুরুত্ব থাকবে না, কোনো আইনগত শক্তি থাকবে না। আর যখন এই এওয়াজ বদল দলিল হয়ে যাবে তখন বাধ্যতামূলকভাবে নামজারিটিও করে নিতে হবে। চতুর্থ পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটা দলিল যেটা হচ্ছে বন্টননামা। এই বন্টননামা দলিলটা সাধারণত ওয়ারিশদের ভিতরে হয়ে থাকে। অনেক সময় ওয়ারিশেরা বন্টননামা দলিল করে, কিন্তু বন্টননামা দলিল অনুযায়ী নামজারি করে নিতে হয় এই বিষয়ের প্রতি তারা গুরুত্ব আরোপ করে না। মনে করে আমরা বন্টননামা দলিল করে নিয়েছি, জাস্ট এতটুকু থাকলেই যথেষ্ট, কিন্তু এটাও কিন্তু মারাত্মক ভুল। মনে রাখতে হবে যে আপনারা যারা বন্টননামা দলিল অনুযায়ী নিজেদের ভিতরে জমি ভাগ বন্টন করে নিলেন, স্থায়ীভাবে এখন আপনাদের বন্টন হয়ে গেল, আর কখনো কোনো ওয়ারিশ চাইলেও এই বন্টননামা দলিল আর বাতিল করতে পারবে না। যদি সকল ওয়ারিশদের সম্মতিতে বা উপস্থিতিতে যদি বন্টননামা বা বাটোয়ারা দলিল হয়ে থাকে, এক্ষেত্রে প্রত্যেকটা ওয়ারিশেরই কর্তব্য হবে যত দ্রুত সম্ভব নামজারি করে নেওয়া। আর নতুন যে পদ্ধতি আসছে, নতুন পদ্ধতিতে মনে রাখবেন যে বন্টননামা দলিলটাই নামজারি বাধ্যতামূলক রাখা হয়েছে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে সরকারের পক্ষ থেকে নতুন যে পদ্ধতি নিয়ে আসে, যেটা মূলত ভূমি মালিকদেরকে একটা হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়ার জন্য কিন্তু এই পদ্ধতি। তবে পূর্ব থেকে যারা এই সাইটে দলিল অনুযায়ী মালিকানা পেয়ে আসছেন বা এখনো মালিকানা লাভ করেছেন, তাদের বাধ্যতামূলকভাবে নামজারি করে নিতে হবে, নতুবা কিন্তু আপনাদের সামনে মারাত্মক 3টি বড় সমস্যা রয়েছে। আপনারা চাইলেই জমিটা যেমন বিক্রয় করতে পারবেন না, কারোর নামে যেমন রেজিস্ট্রেশন করে দিতে পারবেন না, ঠিক তেমনইভাবে সরকারকে খাজনা প্রদান করতে পারছেন না। এমনকি আপনারা নতুন রেকর্ডেও এই জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবেন। আপনার জমি কিন্তু ওইভাবেই পতিত অবস্থায় থাকবে, অথবা সরকার খাস খতিয়ানের অন্তর্ভুক্ত করে নেবে। তাহলে অনতিবিলম্বে এই সাইটে দলিল যাদের আছে তাদের নামজারি করে নিতে হবে, নতুবা তাদেরকে মারাত্মকভাবে এই সমস্যার মুখোমুখি হতে হবে।